নমস্কার, আমি রূপসী হালদার। চলে এসেছি একটি নতুন পর্ব, পড়ছি অবরোধ নিশীথ। লেখনীতে রয়েছেন তেজস্মিতা মর্তুজা। পর্ব 18। রাবেয়া চেয়ার টেনে দিল। মুস্তাকিন এসে বসেছিল। বাহাদুরি করে একা যাবেন না, ঠিক আছে? এরপর আপনার সাথে কি হবে তা দেখার জন্য ওইখানে কে থাকবে? প্রথমে অন্তিক, পরে স্যার, এরপর আপনি, এরপর এই বাড়ির কারপালা। অন্তু নিশ্চুপ। মুস্তাকিন বলেছিল, আমি ফোর্স ডাকি, তারা গোপনে আপনাকে প্রোটেক্ট করবে। ওরা জানতে পারবে না কেউ গিয়েছে আপনার সঙ্গে, এবং তা নিশ্চিত করার দায়িত্ব আমার। কিন্তু রাজি হয়নি। প্রয়োজনীয় অফিসার, আমি কোনো ধরনের ছোট্ট একটা রিস্কও নিতে প্রস্তুত নই। আমার মন বলছে ওরা ভয়ঙ্কর। কথার খেলাপি হলে খারাপ কিছু হতেই পারে। রাবেয়া কান্না লুকালেন শাড়ির আঁচলে। অন্তু নিজস্ব পায়ে এগিয়ে গিয়ে আলতো করে একবার আম্মুকে জড়িয়ে ধরেছিল। বেরিয়ে যাওয়ার সময় মুস্তাকিন সামনে দাঁড়িয়ে বলেছিল, 1 ঘন্টা সময়, এর মাঝে না ফিরলে আপনি ফিরবেন, আমি ইচ্ছামতো পদক্ষেপ নিতে পারি। মুস্তাকিন কেমন করে যেন চেয়েছিল মিনিটখানেক অন্তুর চোখের দিকে। সেই চোখের রহস্য বোঝার উপায় নেই। এরপর আশ্বাস দেবার ভঙ্গিতে মাথা নেড়ে বিদায় জানিয়েছিল। গড ব্লেস ইউ। বাসের হাটের ওপর থেকে গাড়িতে করে নয়াবাগ যেতে কম বেশি 1/2 ঘন্টা সময় লাগে। সন্ধ্যা হয়ে গেছে। নয়াবাগ মসজিদে অদূরে দাঁড়িয়ে থেকে তার ভেতরে এক প্রকার ছটফটানি কাজ করছিল, কিন্তু জানে না এই অনিশ্চিত প্রবাহধারা তাকে ধাওয়া করে কোথায় নিয়ে যাচ্ছে। মিনিট 2 বাদে 2 লোক এসে নিয়ে গেল অন্তুকে। ওদের দেখে মনে হচ্ছিল অন্তুকে মেহমানদারির উদ্দেশ্যে পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছে। চারপাশের লোক আসলো, ঘটনা আন্দাজ করতে পারবে না এদের আচরণ দেখে। হয়তো বুঝলেও কিছু বলবে না। রাজত্ব এদের, শাসন এদের, সমাজটা এদের। নোংরা পায়ের তলে পদতলিত হয়ে রয়েছে। রাস্তাটা ক্রমশ ঢালু হয়ে এগিয়ে গেছে। দুপাশে বন, জঙ্গলি এলাকার মতো। এক কথায় নির্জন একটি জায়গা। অন্তু হাসলো। তার হাসি পাচ্ছে নিজের জীবনের ঘটনা প্রবাহের ওপর এবং অনিশ্চিত আগামী কালের ওপর। আবার হাত পা শিরশির করছে। যেটাকে পাত্তা দিলে মানসিকতার মেরুদণ্ডার এক কেচড় মাফিক হয়ে পড়বে, যাকে আলতো পায়ের চাপড় দিলে পিষে মারা যায়। অন্তু চাইল শক্ত হাতে, কিন্তু পারা যাচ্ছে না। নারী মন মুচকেও যাচ্ছে বারবার। একদম নির্জন জায়গাটির কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি বাংলো অথবা কোয়ার্টারের মতো বিল্ডিং। রংচটা দেওয়াল, মরিচে ধরা লোহার জানলাগুলো। এর পেছনে দাঁড়িয়ে ছিল লোক দুটো। এত কাছে, গা লাগিয়ে হাঁটছে। এতক্ষণে বেশ কয়েকবার প্রায় ছোঁয়া লেগেছে। বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকতেই চোখে অন্ধকার ঠেকল। ঘুপচির মতো ভেতরটা। বিশ্রী গন্ধ আসছে চারপাশ থেকে। অন্তু মাথা চক্কর কেটে উঠল অসহ্য দুর্গন্ধে। মদ এবং ড্রাগসের গন্ধ মিশে একাকার হয়ে একটা ভ্যাপসা পেট গলানো দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। শাড়িতে ওঠার সময় বেশ কয়েকবার লোক দুটো যেন ওকে ইচ্ছে করেই ছোঁয়ার চেষ্টা করলো। অন্তুর কিছুই করার নেই। তার মনে হতো সে প্রতিবাদী, অল্প হলেও তার সামনে কোনো অন্যায় টিকবে না। কিন্তু আজ এসব কাজ করছে না। হাত পা অবশ হয়ে আসছে। কলেজের ছোকরাদের অথবা পাড়ার মহিলাদের সম্মুখে প্রতিবাদের আওয়াজ ওঠানো জীবনে জিতে যাওয়া নিরাপত্তা নয়। আজ মনে হচ্ছে তার প্রতিবাদ বোধ শুধু মহিলা এবং সাধারণ অসভ্যদের সামনেই সীমাবদ্ধ। নয়তো এখানে কেন সে একটা চলন্ত পুতুলের মতো হেঁটে চলেছে এভাবেই? কোনোই প্রতিবাদের ভাষা মুখে আসছে না, হাতে উঠছে না। শরীরে কম্পন ধরছে, মনে নারীসুলভ দুর্বলতা বিরাজ করছে। অসহায়ত্বের চাদরে পুরো অন্তু সত্তাটাকেই বাজেভাবে ঢাকা পড়েছে। অর্থাৎ এই সমাজের খারাপদের সম্মুখে টিকে থাকার মতো প্রতিবাদ রপ্ত করার সাধ্যের বাইরে। সে না হয় পারেনি, আচ্ছা নাই বা পারল, কিন্তু মুস্তাকিন, সে একজন FBI অফিসার। তার কাছে নাকি হুমকির চিরকুট আসে, শাসানো ফোন কল আসে। মাঝপথে কেসের দাবিতে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়। সমাজে আসলে কাদের বিচার এবং রাত চলছে, কারা ভালো কাছে চিৎকার করে কেউ কেন কানের তালা ফাটানোর চেষ্টা করছে বারবার। খারাপরা ভালো আছে, একমাত্র খারাপেরাই তুলনামূলক ভালো আছে। দোতলায় নিয়ে যাওয়ার পর ওতুর মনে হয়েছিল তাকে কোনো কক্ষে বন্দি করে দেওয়া হবে। নারী মন আতঙ্কে উঠেছিল
নারী মন আতকে গুংড়ে উঠেছিল, কিন্তু তাকে বন্ধ রূপগুলোর পার করে রুফটপের সামনে নিয়ে যেয়ে হাজির করা হলো। চারপাশে ততক্ষণে অন্ধকার হয়ে এসেছে। রুফটপটাও পুরনো, সবুজাভ শ্যাওলা পড়েছে। পুরনো বিল্ডিং। মাগরিবের আজান শোনা গেল একবার। রুফটপে পা রেখে মাথা তুলে আশপাশটা দেখলো। লোক দুটো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুরুষের সম্মিলিত হাসির আওয়াজে পেয়ে তাকালো। সোফাতে গায়ে নিয়ে বসে আছে একজন পুরুষ। জলজলে বিড়ালের মতো চোখ, খাড়া নাক, অনেকটা খিলারের মতো। পাটাগুলো যেন ফনা তুলে আছে। ঠোঁটে প্যাচপ্যাচে হাসি ঝুলছে। তার সম্মুখে পিঠ ফিরিয়ে বসে আছে আরেকটি লোক। এক মুহূর্তের জন্য অন্তুর মনে হলো এই পিঠ ফেরানো ছেলেটাকে সে চেনে। চারদিকে কুয়াশা ঘন হয়ে আসছে। দিনের আলো ফুরিয়েছে। রূপটপটাকে বাইরে থেকে পুরনো পরিত্যক্ত জায়গা বলে মনে হলো। এখন বুঝলো, এক অভিজাত বৈঠকখানার চেয়ে কম নয় এটা। গোলাকার সারি করে সাজানো সোফার সেট, সেন্টার টেবিল, টেবিলের ওপর সারি ধরা মদের বোতল, ড্রিঙ্কিং গ্লাস, সোডার কোন, মেডিসিনের পাতা, মোড়ানো কাগজ, বিট লবণ, ফ্ল্যাক্স, ছুরি ইত্যাদি পড়ে আছে। অন্তু চোখ বুজে শ্বাস ফেলল। আলো জ্বালানো। অন্তু চূড়ান্ত মরণের জন্য প্রস্তুত। সামনে বসা লোকটি হাতের গ্লাসটি নামিয়ে রেখে মনোযোগ দিয়ে দৃষ্টি মেলে অন্তুর গোটা শরীরে, যেন আকর্ষণীয় কিছু পেয়েছে হুট করেই। কিন্তু এবার পেছন ফিরে বসে থাকা লোকটি অনিয়তার দৃষ্টি মেলে পেছনে ফিরে একবার তাকালো। তার দৃষ্টি কেঁপে উঠে বিদ্যুতের মতো ধাক্কা খেলো যেন অন্তুর ওপর। জয়! অন্তু হতবিহ্বল চোখে তাকিয়ে দেখলো জয়কে। ধীরে ধীরে বিস্ময়কর ভাবটা কেটে মন মস্তিষ্ক ও গোটা শরীর জুড়ে এক বিধ্বংসী ঘৃণা লাফিয়ে ছিটিয়ে উঠল যেন। এরা এত নিচে নামতে পারে? জয় সেদিন ভার্সিটি প্রাঙ্গণে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়েছিল, সেসবের জোরে এসব করেছে। অথবা অন্তুকে দামাতে সেসব অনেক প্রশ্ন উত্তর যেন যথাযথ। পেছন থেকে একজন ধাক্কা মারল অন্তুকে। ভেতরে ধপ করে আগুন জ্বলে উঠল যেন। আরও দুটো লোক ঠেলে তাকে সহ্য করতে হবে। জয় চট করে উঠে দাঁড়ালো। তার চোখে দুটো হাসছে। সেখানে কোনো এখন বিস্ময় থাকার কথা, কিন্তু তা চাপিয়ে দুষ্ট হাসি প্রকট। হাতের ধোয়া ওটা ককটেলটা টেবিলে ফেলে বলল, ও কে? ওরে এইখানে নিয়ে আইসেন কেন? কি সমস্যা? সোফায় বসা লোকটা চার হাত পা ছড়িয়ে বসে, তার নজর এখনো অন্তুর শরীরে। অন্তুর এক দৃষ্টিতে চেয়েছিল জয়ের দিকে। জয় এবার কঠিন স্বরে জিজ্ঞেস করলো, ওরে এখানে আনছেন কেন পলাশ ভাই? প্যাচপ্যাচে হাসি শোনা গেল। বেড়ালের মতো জলে চোখগুলো কিসের নেশায় যেন জল জ্বলিত পলাশের। সরু নাকের কিলারের মতো পাটাটা কাঁপে যখন পলাশ হাসে। অন্তুর ঘেনা হলো সেদিকে তাকে। জয় খেকিয়ে উঠল, হেরবাল! ওরে কেন নিয়ে আইসেন এইখানে? এইটা জিগাইছি, ওর কি কাম এখানে? পলাশ তখনও অন্তুর দিকে ইচ্ছে। জয় দুই ভ্রুর মাঝে আঙুল ঘষে দাঁত খিঁচছিল। পলাশ ভাই, কিছু জিজ্ঞেস করেছি। হাসি অফ করে জবাব দিয়ে তারপর হাসেন। অন্তু চমকে উঠল। পলাশ? দিনাজপুরের শীর্ষ সন্ত্রাস। বাজারের প্রতিটা দোকানে কসাইয়ের মতো চাঁদাবাদির থেকে শুরু করে নতুন নতুন পাপের সৃষ্টিকর্তা পলাশ ও রাজন। দেখেছিল না কোনোদিন লোকটাকে? আন্ডারওয়ার্ল্ড বলে একটা কথা আছে না? আর সেখানকার জানোয়ারা আন্ডারগ্রাউন্ডে বিচরণ করে সাধারণত। অন্তুর মাথায় এলো না তাকে কেন এই নরকে আনা হয়েছে। মহাজন পলাশ মানুষকে টাকা ধার দেয় সুদের চুক্তিতে। সময় এতটা কম দেয় যে একজন ঋণী লোকের পক্ষে এত দ্রুত সুদসহ টাকা জোগাড় করা সম্ভব হয়ই না। পলাশ তার বদলে বউ বাচ্চা, জমির দলিল, বাড়িঘর, ব্যবসা সব শেষে জানো নিয়ে নেয় নিজের সুদসহ টাকায় আদায় করে নিতে। এমন বহু কথা শুনেছে অন্তু পলাশের ব্যাপারে। এটাই কি সেই পলাশ? জয় এখানে কেন? অন্তু খুব দুর্বলতা বোধ হচ্ছিল। চারপাশে দর্শকের মতো দাঁড়িয়ে আছে পলাশের লোকগুলো। দেখতে নর্দমার পাশে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকা কুকুরের মাফিক রূপ সবগুলোর। পলাশ হেসে জয়ের দিকে তাকায়। এত কেন ব্যস্ত হইতেছিস বাপ? এমনি টসটসে মাল ঘরে রেখে এসে কিসব আউল ফাউল জিনিস বন্ধক রেখে মানুষ টাকা ধার দেয়? বোকার দল সবগুলো। জয় নাক মুখ জড়িয়ে বিরক্ত হয়ে মদের বোতল তুলে নিয়ে তাতে দুটো চুমুক দিল। আস্তে করে
অনাগ্রহের স্বরে জিজ্ঞেস করলো, অন্তুর বাড়ির লোকেও কি সুদের টাকা নিছে নাকি তোমার কাছে? হ্যাঁ। এই বাড়ির ওই শালের বাপের তো এমন লোক মনে হয় না। পলাশ হাসছে, চোখ দুটো জলজল করছে, জ্বলছে। সেই হাসিতে রহস্য মেশানো, কিন্তু তাতে জয়ের কোনো আগ্রহ নেই। তার গলা জ্বলছে আজ। মদে অল্প সোডা এবং পানি না মেশালো। পলাশ এগিয়ে গিয়ে অন্তুর খুব কাছে দাঁড়ায়। অন্তু চেয়েও পেছাতে পারছে না। পিছনে আরো দুটো লোক দাঁড়িয়ে। পলাশের শরীর থেকে দুর্গন্ধ আসছে। অন্তুর মনে হলো সে তখন গলগল করে বমি করে ফেলবে। এতটা কাছে কোনো পুরুষ কোনোদিন আসেনি তার। বিড়বিড় করে সৃষ্টিকর্তাকে ডেকে ওঠে অন্তু। পলাশ জিভ বের করা কুকুরের মতো গন্ধ শুকছে ওর শরীরের। বোরকা এবং নিকাবের ওপর দিয়েই যেন কিসের পৈশাচিক স্বাদ পাচ্ছে পলাশ। অন্তু চোখ বুজে ডুকরে উঠল নীরবে। হাল্লা পাক পানা চাই সব থেকে, তুলে নিন আমাকে, রক্ষা করুন। পলাশ স্থির হয়ে দাঁড়ায়, প্যাচপ্যাচে হাসি দিয়ে বলল, তোমারে ক্যান নিয়ে আইসি এইখানে। বলেননি এখনো। অন্তুর গলাটা কেঁপে উঠেছিল। ইজ্জতের ভয় তাকে কাহিল করে তুলেছিল। তুমি চেনো আমারে? অন্তু নিজেকে গোছাতে গিয়েও এলোমেলো হয়ে গেল। কেন এনেছেন আমাকে এখানে? আমি কি কোনো অপরাধ করেছি? পলাশ হাসছে। এই হাসিতে পশম দাঁড়িয়ে যায়। পলাশ বলল, তোমারে মনে হয় কিছুই কয় নাই অন্তিক, হ্যাঁ? অন্তু চোখ নামালো, চোখ বুজে শ্বাস ফেললো। তোমার ভাই যখন বইয়ের গয়না নিয়ে এসে টাকা চাইছিল আমার কাছে, আমি অবশ্যই ওরা কইছিলাম বইয়ের গয়না দরকার নাই, বউডারা আনলেই পারতি, টাকার পরিশোধ করা লাগবো না। আমরা দেখলাম জইলে উঠছিল, অথচ টাকাও প্রয়োজন, কিছু বলবার পারে নাই। হা হা হা। অন্তু অবাক হলো, বুকে তার অনুভূত হলো। পরে কইল, না, আমি গয়নাই রাখতে চাই ভাই। দোকানে যা কামাই হবে তা দিয়া মাসে মাসে আপনার টাকা দিয়া সময় মতো ফুরানোর আগে শোধ করে দেব। শালার সাওয়াল পারল তো নাই, সেই হয়রানি পেরেশানি হইল। দোকানদারও গেল, রাখতে পারলো না। শেষ পর্যন্ত 2 দিন আগে নাকি নিজেও পালাইছে, অথচ আমারে আনলে খুশি হয়ে দেখা যাচ্ছে ওই ব্যবসাটার এই নিজ হাতে চিরদিন প্রোটেক্ট করতাম। তোমার আনে নাই কেন আগে? এবার ঝুঁকে পড়লো পলাশ অন্তুর ওপর। জানতাম না যে তুমি এত সুন্দরী। জানলে অন্তিক স্যামরারে সুদ আসল চাঁদা দোকান কামাইয়ের ভাগ সবটাই মাফ করে দিতাম। মেয়ে লোকের ওপর কিচ্ছু নাই, কারবানো না। আমি মেয়ে লোকের খাতিরে বহুত ত্যাগ করবার পারি। অন্তুর শরীর কাঁপছে থরথর করে। নিজের উপর রাগ হলো তার। এত অস্থির হয়ে পড়ছে কেন সে? কোনোভাবে শান্ত করতে পারছে না। কোনো মতো জিজ্ঞেস করলো, আমার আব্বু কোথায়? আহ, কথা তো শেষ হয় নাই। শোনো, অন্তিক স্যারারা আমার থেকে লুকাইয়া না পালাইয়া যদি তোমারে আনতো আমার কাছে, তোমার বাপটারেও তো এত ভোগান্তি হইতো না। ছ্যাঃ, আমি জানতাম না তুমি এইরম। অন্তুর কলিজাটা ছ্যাদ করে উঠল। অনিয়ন্ত্রিতভাবে এক চরম ভুল হয়ে গেল তার দ্বারা। থাবা দিয়ে পলাশের শার্ট খামচে ধরে বলল, এই জানোয়ারের বাচ্চা, কি বললি তুই? আব্বু কোথায়? আব্বু তোর কাছে? কি করেছিস তুই আব্বুর সাথে? আব্বু কই? কোথায় আব্বু? এতক্ষণে জমে থাকা পানি ঝরঝর করে গড়িয়ে পড়ল নিকাবের নিচে। হুঙ্কারটা কান্নার সাথে মিশে নির্মম আর্তনাদের মতো শোনালো। জয় বিরক্ত হয়ে একটা সিগারেট ধরালো, বকে উঠল বিড়বিড় করে, শালের ধার কমবে না তবুও। পলাশকে দেখে মনে হচ্ছে তার প্রিয় খাবারটা দেখে তৃপ্তির হাসি আসছে, একটা পৈশাচিক তার মুখের ভঙ্গি। অন্তু শুনেছিল মহাজন আর সন্ত্রাসরা পৈশাচদের আরেক বংশধর। অন্তু ঝুঁকে কাপড় ধরছে, অন্তুর বুকে কাঁপন ধরেছে। পলাশ শার্ট থেকে হাতটা ছাড়ানোর নাম করে বাজেভাবে জড়িয়ে ধরে, ছুঁয়ে দিল হাতটা। অন্তু ঝটকা মেরে হাত ছাড়িয়ে পেছনে যায়, ধাক্কা খায় পুরো দেহটা দুটো পুরুষের সাথে। ঘেন্নায় আসল নিজের শরীরের ওপর। কোথাও পুরুষের ছোঁয়া লাগা বাকি রইল না দেহেতে। ছটফট করতে করতে দূরে সরে দাঁড়ালো। ফুফানো কান্নায় নিকাব ভিজে উঠল। জয়ের সোফা ঘুরিয়ে নিয়ে বসেছে। সে খুব আরামে আছে। যাত্রাপালা দেখতে এসেছে। সামনে খেলা হচ্ছে, সে দেখছে। তার হাতে স্বল্প মাত্রার বিয়ারের ক্যান। এবার অন্তর্দৃষ্টি দৃঢ় জিজ্ঞাসা জাগলো, জয় সব জানে? সব? তবুও কেন এত নাটক করলো প্রথম দিকে? অন্তু চেঁচিয়ে উঠল, আব্বু কই? চেঁচানোর নিদারুণ আহাজারির মতো ন্যায় শুনতে লাগলো, আমার আব্বু কই? ও আব্বু
আমার আব্বুকে কোথায় রেখেছে? কোথায় আমার আব্বু? আব্বু। সব কথা বলতে শেখার ছোট্ট শিশুর মতো অবুঝ স্বরে ডেকে ওঠে অন্তু। আবার আব্বু, ও আব্বু, আব্বু। পাগলের মতো এদিক ওদিক খুঁজলে আব্বুকে। অবুঝ শিশু যেমন অচেনা জায়গায় কাতর হয়ে ওঠে, অন্তু তার চেয়েও সহায়হীন এতিমের মতো কাতরাচ্ছে রুফটপের একপাশে দাঁড়িয়ে। পলাশ বারবার দেখছে অন্তুর চোখ দুটো। পলাশের মনে হলো ভিজে পড়া পাপড়ির মতো মেয়েটার চোখ দুটো তাকে বেশি মাতাল করছে। নোংরা চাহনির উতলা হয়ে উঠেছে তার পুরুষ দেহ। অন্তুর আর্তনাদ একেবারে কানে যাচ্ছে, আর কামনা তাড়নার আগুনে কেরোসিনে ছিঁড়া পড়ছে। এগিয়ে গেল অন্তুর দিকে। ক্ষুধার্ত পৈচাস যেমন রক্ত পেয়ে জলজলে হয়ে ওঠে, সেরকমই হেসে উঠল। আব্বুকে দেখতে চাও সুন্দরী? তার মানে তুমি আমার কাছে কিছু চাও? অন্তু থেমে যায়, অবুঝের মতো তাকিয়ে থাকে পলাশের দিকে। পলাশ কোমল স্বরে বলল, লেনদেনের বোঝো? লেনা দেনা? তুমি কিছু চাচ্ছ আমার কাছে, এর বদলে আমারও কিছু চাই তোমার থেকে। পারে না চাওয়াটা? অন্তু হাল ছেড়ে দিয়ে আস্তে করে বলে, পারে। এরপর একটু সপ্রতিভ হলো। আমি বুঝতে পারছি অন্তিকে টাকাটা পরিশোধ করতে হবে, সে তো জানি, কিন্তু এখন তো কিছুই বলেননি, আমি সাথেও আনিনি। কথা দিচ্ছি আগামী। পলাশ আঙ্গুল তুলে অন্তুর ঠোঁটে নেকাবের উপর দিয়ে চেপে ধরল। হুস, এত কথা না, আমি চেয়ে নেই, তুমি দাও। অন্তু তাকিয়ে রইল, তার সরলতা ব্যর্থ হইল বোধ হয়। পলাশ খুব সাবলীলভাবে বলদ, নেকাবটা খোলো। বলদ নামে বললো হবে হয়তো এটা। নিকাবটা খোলো, দেখি মুখটা। অন্তু থমকে দাঁড়ালো। পলাশ বোঝালো, লেনদেন? আমি তোমার মুখ দেখবো, তুমি তোমার আব্বুর মুখ। পাথরে পরিণত হলো অন্তু। নিকাব চোখে দেখলো, নির্বাক চোখে দেখলো পলাশকে। পলাশ এগিয়ে যায় আরেকটু ওর দিকে, বেখবর আক্রমণ করে বসে অন্তুর ওপর। খপ করে অন্তুর মেয়েলি হাত দুটো নিচের থাবায় পুড়ে অন্তুর পেছনে আটকে ধরে। তাতে পলাশের শরীরের সামনের অংশের সিংহভাগ ছুঁয়ে যায় অন্তুর শরীর দেহ, নারী দেহ। অপর হাত দিয়ে অন্তুর বুকের ওপরের গলার নিচে লেমন করার মতো হাত বুলায়, যেমন করে কুকুর তার খাবার চাটে জিহ্বা দিয়ে। অন্তুর হাত মুচড়ানোর বিধা চেষ্টা করলো না, চোখ দুটো বুজে পাথরের মতো দাঁড়িয়ে রইল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিনের পাথরের চোখ বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা অশ্রু জল গড়িয়ে পড়ল। বিড়বিড় করে ডেকে ওঠে অন্তু, আল্লাহ। অন্তু হার মানল, আমি খুলছি নেকাব, আমি খুলছি। পলাশ পারত নিজে খুলল না, সে অন্তুকে বাধ্য করলো। এতে তার চোখে মুখে জিতে যাওয়ার চমক। অন্তুর কাছ থেকে সরতে ইচ্ছে করছিল না, তবুও নিজেকে টেনে নিয়ে অল্প সরে দাঁড়ালো সে। অন্তু হাত কাঁপছে, নেকাব অবধি উঠছে না। এতগুলো বছরে কোনোদিন কেউ মুখ দেখেনি তার, আজ দেখবে। শরীরের ওপর ঘেন্না লাগছে। এই শরীরের বিভিন্ন জায়গায় আজ নষ্ট হাতে ছোঁয়া পেয়েছে। নিজেকে এক পেশে নষ্টা বলেই মনে হচ্ছিল তার। তবুও কেন যে নেকাব খুলতে হাত উঠছিল না মুখের ওপর। ছোঁয়ার চেয়ে নজর বেশি ভয়ানক। পর্বটা কীভাবেই শেষ হলো, মানে পর্বটা এখানে শেষ হয়ে গেল তো। অন্তুর কী অবস্থা! মানে যেই মেয়েরা কখনো কোনো ছেলের ছোঁয়া পায়নি, মানে কখনোই ওর বাবা মারাও সেরকমভাবে কখনো হাতটাও ধরে না ঠিক মতো, ওই মেয়েটা যখন অন্য কোনো ছেলের আশেপাশেও যায়, মানে জামার সাথেও যদি টাচ লাগে না, এত বাজে অনুভূতি হয়, সেটা একটা মেয়ে বুঝতে পারে। সেখানে অন্তুর মতো একজন পর্দাশীল নারী যদি এরকম অবস্থায় থাকে, কী অবস্থা হবে! কেমন যেন লাগছে এই পর্বটাতে। আপনাদের কেমন লাগলো? কোন জায়গাটায় আপনাদের ওই জায়গায় ভালো, মানে এখানকার মতামতটা ঠিক আপনাদের কেমন লাগছে এই জিনিসটাতে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।